Namaskar, this is Monalisa from Unfiltered Life. আজকের অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে এলাম এবং এই বড় ভিডিওটা কিন্তু শুধুমাত্র তোমাদের আদ্যার জন্য। কারণ আদ্যা আমার বাড়িতে মানে ওর নিজের বাড়িতে এসেছে আজ প্রায় 2 মাস কমপ্লিট হলো। তো আমি তোমাদেরকে এই ভিডিওতে এটাই বলবো যে আদ্যা কিভাবে এখানে বাকিদের সাথে অ্যাডজাস্ট করেছে বা আদ্যাকে অ্যাডজাস্ট করানো হয়েছে, কার কার সাথে কি কি অসুবিধা হয়েছে, কার কার সাথে কি কি অসুবিধা হয়নি, সমস্তটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। এবং আমার অনুরোধ, এই ভিডিওর প্রতিটি কথা তোমরা শুনবে, কারণ তাহলে আমার মনে হবে যে আমার যে আদ্যাকে নিয়ে লড়াইটা, সেই লড়াইটার কিছুটা হলেও বোধহয় আমি করতে সফল হয়েছি। তোমরা বলবে কমেন্টে। প্রথমেই বলি, তোমরা জানো যে আমার কাছে অনেকগুলো বাচ্চা, আমি অনেক সন্তানের মা। তো আমার একটা সংসার আছে, আমার মেয়ে আছে, আমার বর আছে, আমার নিজের প্রফেশন আছে, সমস্ত কিছু মেনটেন করে আমার এই বাচ্চারা কিন্তু আমার জীবনের একটা অঙ্গ প্রত্যঙ্গ তোমরা বলতে পারো। এই বাচ্চারা কিন্তু আমার সব থেকে বেশি কাছে। আমার বাচ্চাদেরকে যারা ভালোবাসে, বাসবে, সম্মান করবে, তারা আমার সব থেকে কাছের। আর আমার বাচ্চাদের যদি কেউ কিঞ্চিত ক্ষতি চায়, তাদেরকে কিন্তু আমি কোনোভাবে স্পেয়ার করি না জীবনে, আর কোনোদিন করবও না। আর তাদেরকে আমি কোনো ধাতবের মধ্যেই রাখবো না। এবার বলি, এই যে এতগুলো বাচ্চাকে মেনটেন করা, তাদের ভ্যাকসিনেশন কার্ড, 14 জনের 14টা ভ্যাকসিনেশন কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু মেনটেন করা, তাদের মনের কষ্ট বোঝা, দুঃখ বোঝা, এইগুলো কিন্তু করতে গেলে যেমন একটা হৃদয় লাগে, তেমনি একটা সাহসের প্রয়োজন হয়। কারণ যদি আমার সেই সাহসটা না থাকে, তাহলে কিন্তু আমি কোনোভাবেই এই শিশুগুলোর দায়িত্ব নিতে পারবো না। আমাকে সবার আগে ভাবতে হয় যে এতগুলো বাচ্চার দায়িত্ব যখন আমি নিয়েছি, তাদের 1-2 দিনের দায়িত্ব নয়, তাদের আজীবনের দায়িত্বটা আমাকে নিতে হবে। আমার দেওয়ার মতো ওদের কি আছে? দুটো খেতে দিই, একটু যত্ন করি, একটু ভালোবাসি। এর বাইরে আর ওরাও কিছু চায় না, আমারও কিছু দেওয়ার মতো ওদেরকে নেই। আমার এই 14 জন বজরং ছাড়া আমার ঘন্টু আছে, ঘোতন আছে, রোদ্দুর আছে, বিড়ালদের মধ্যে ঢোলক, মাদল, লেবু আছে, তোমরা জানো, এরাও সবাই আমার বজরং, সকল অবলাই আমার বজরং। তো তাদেরকেও দেখভাল আমাকে করতে হয়। এবার বলি, এই যে আদ্যাকে আমি নিয়ে এলাম, আদ্যা যে কতটা এখানে অ্যাডজাস্ট করেছিল প্রথম থেকে, বা ওর কোনো অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়েছে, সেটাকে আমি কি করে ওকে বুঝিয়েছি এবং ওকে বাকি ভাই বোনদের সাথে খাপ মিলিয়ে চলানোর চেষ্টা করেছি, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু আদ্যা অ্যাডজাস্ট করতে পারছে না বা পারবে না দেখে, আমার ঘরের আগের বাচ্চাদের, বাকি বাচ্চাদের ক্ষতি হবে দেখে আমি কিন্তু ওকে রাস্তায় ফেলে দিইনি আবার, যেটা সব মানুষ করে, আমি দেখেছি বেশিরভাগ মানুষই করে, এবং তারা বলে যে ওই বাচ্চাটার জন্য, ওই পথ শিশুটার জন্য আমার ঘরের বাচ্চাদের ক্ষতি হয়েছে। আমি সেটা করিনি। তো তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো তারা জানো আদ্যার কি হয়েছিল, আর যারা নতুন দেখছো তাদের জন্য আমি আরেকবার বলছি। আদ্যার যেটা হয়েছিল, প্রোলেপস হয়েছিল। প্রোলেপসটা কি জিনিস? ইউরিনের পোর্শন থেকে ইউট্রাসটা পুরো বাইরে বেরিয়ে আসে। তোমরা দেখেছো, আমি ভিডিও সেই সময় দিয়েছিলাম, ওই ইউট্রাসটা, ওই এত বড় যে মাংসপিণ্ডটা, ওটা হচ্ছে ইউট্রাস। ইউট্রাসটা পুরো ম্যাগটসে ভর্তি হয়ে যায়, এবং ইউট্রাসটা কবে বেরিয়ে আসে না, যখন আদ্যা ওর 9টা বাচ্চা, দুর্জয়দের যখন ও বাচ্চা দেয়, বাচ্চারা যখন হয়, সেই সময় ওর ইউট্রাসটা বেরিয়ে আসে। আমি দুর্জয়কে আনার 1 মাস পরে আদ্যার খবর আমি জানতে পেরেছি, এবং সেই 1-2 মাস পর জানতে পেরেছি। এবং যখন আমি জানতে পারি, ততদিনে তোমরা বুঝতেই পারছো যে অনেক দেরি হয়ে গেছিল। কারণ অতদিন কিন্তু রাস্তায় ওই বাচ্চাটা ছটফট করছিল যন্ত্রণায়। আমার কানে আগে এলে আমি আগেই স্টেপ নিতাম, বাট আমার কানে যেদিন এসছে, তোমরা জানো, ভিডিওতে দেখেছো, আমি সেই দিনকেই স্টেপ নিয়েছি এবং আদ্যাকে রেস্কিউ করেছি, আদ্যাকে অপারেশন করেছি, আদ্যাকে একটা সুস্থ জীবন দিয়ে আমার কাছে আমি নিয়ে এসেছি।
প্রথম বলি, এই 2 মাসের মধ্যে আদ্যার সাথে আমাদের জার্নিটা, প্রথম যেদিন আদ্যাকে আমি নিয়ে আসি হসপিটাল থেকে, যখন আমি নিয়ে আসি এখানে, আমার পেট অ্যাম্বুলেন্স যখন দিতে আসে আমার বাড়ির কাছে, আমি সেখান থেকে যখন নিয়ে আসি, তোমরা বিশ্বাস করবে না, একটা বড় খাঁচা, লোহার শক্ত খাঁচা, যে খাঁচাটার মধ্যে আদ্যা ছিল, এবং একটা বড় মোটা স্টিলের রড খাঁচাটার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঢোকানো হয়েছিল। একটা পেছনের দিকটা ধরেছিলেন যে পেট অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিলেন সেই দাদা, আর সামনের দিকটা আমি ধরেছিলাম। মানে আমাকে কিন্তু এরকম উল্টো করে নিয়ে আসতে হচ্ছিল রাস্তা দিয়ে, যদি আমি সামনে আসছিলাম। আমার তো হাত আমি মোড়াতে পারি না বেশি আর্থারাইটিসের জন্য, তাও কিন্তু আমি সেই কষ্টটা আদ্যার জন্য আমি করেছি, কারণ না আমাকে মেয়েটাকে ঘরে আনতে হবে। তারপরে ওকে আমি একতলায় নিয়ে আসি, একতলায় খাঁচা থেকে বার করে আমি কোলে করে সিঁড়িতে আমি আর আমার মেয়ে নিয়ে আসি 3 তলায়। আনার পরে আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে ওকে আমি স্নান করাই, কারণ ও তো দেখো ছায়া থেকে ওকে ওর পোকা সমস্তই রিমুভ করে দিয়েছিল। তাও যেহেতু ও হসপিটাল থেকে এসছে, আমার বাড়িতে বাকি বাচ্চারা আছে, সেইটা তো আমাকে মেনটেন করতে হবে। তো আমি ওকে প্রথমেই এসে গরম জল করে ভালো করে পোকার শ্যাম্পু দিয়ে স্নান করাই। তো ও কিন্তু সেই সময় থেকেই বলছি, আজও অবধি কোনোদিন আমাকে, আমার মেয়েকে বা আমার বরকে একদিনের জন্য দাঁত দেখায়নি। একদিনের জন্য মানে অ্যাগ্রেসিভ কিছু আমি ওর মধ্যে দেখিনি আমাদের প্রতি, এবং আসেওনি আমাদের কাছে অ্যাটাক করতে, কিচ্ছু করতে আসেনি। তো চান করানোর পরে যখন আমি আমার মেয়ের ঘরটাতে নিয়ে এলাম, সেই সময় ও একটু না ভয় পাচ্ছিল। এতগুলো বাচ্চাকে দেখেছে, সবাই ডাকছে ওকে দেখে, ও একটু ভয় পাচ্ছিল। তো ওকে যখন বাকি বাচ্চারা মিট করতে আসছে, ও কিন্তু তেড়ে তেড়ে যাচ্ছিল, ওদেরকে অ্যাটাক করতে যাচ্ছিল। তো সেই সময় আমি কিন্তু একবারের জন্য ঘাবড়ে যাইনি, এবং আমি কিন্তু একবারের জন্য আদ্যাকে বকাবকি করিনি, আমি বা আমরা। যখন আদ্যা ওই জিনিসটা করছিল, আমি আদ্যাকে মাথায় হাত বুলিয়ে, গায়ে হাত বুলিয়ে বলছিলাম যে এরা তোমার দাদা, তোমার ভাই, প্রত্যেকেই তোমার দাদা। গল্পও কিন্তু তখন দাদাই ছিল। আর দুর্জয় তোমার ছেলে, তোমাকে কিন্তু এখানে, তো এটা তোমার নিজের বাড়ি, তুমি এতদিন পর তোমার সবাইকে খুঁজে পেয়েছো, তোমাকে ওদের সাথে থাকতে হবে, একসাথে থাকতে হবে। তো বলে বলে না একটু একটু করে আমি ওর মনে সাহস দিতে শুরু করি। তো ওরা মানুষের থেকেও বেশি কথা বোঝে। কেন বলছি? একটা মানুষকে যখন তুমি বোঝাবে, মানুষটাই হিংসা, বিদ্বেষ, ঘেন্না নিয়ে প্রতিনিয়ত চাইবে মিথ্যের ছল নিয়ে তোমাকে কি করে ছোট করা যায়। কিন্তু ও একটা অবলা প্রাণ হয়ে, ও কিন্তু আমার প্রত্যেকটা কথা, কান দুটো আমি যখন বলছিলাম এরকম সোজা হচ্ছিল, ও শুনছিল এবং মন দিয়ে ও বুঝছিল যে মা কি বলতে চাইছে। আমি বললাম যে আমি তোমার মা, এটা দিদি, এটা বাবা, আমি ওকে বলতাম। এরম করতে করতে যখন এবার আসি, সেদিনকে আমার মেয়ের ঘর থেকে ওকে একটু খাইয়ে টাইয়ে আমি একটুখানি বসিয়ে টসিয়ে তারপরে আমাদের ঘরে নিয়ে গেলাম। আমার রুমেই সব বাচ্চারা থাকে। তো সেখানে প্রথমে গর্বর সাথে ওর একদমই বোন ছিল না, মানে গর্বও তেড়ে যাচ্ছে, ও তেড়ে যাচ্ছে, মানে রীতিমতো মানে মারপিট লেগে যায় এইরকম একটা সিচুয়েশন হচ্ছে। মানে গর্ব পুরো মেঝেতে শুয়ে গর্বর উপরে উঠে আদ্যা গর্বকে অ্যাটাক করেছে। আমি আবার গর্বকে বোঝালাম, ওকে বোঝালাম, দুজনকে নিয়ে এসে ওর হাতের সাথে ওর হাতটা মেলালাম, মেলাতে ওর ভরসাটা জন্মালো। এবং আমি আমার বাকি বাজরাংদের বললাম যে বোনের কিন্তু, ও তোমাদের ছোট বোন, বোনের কিন্তু একটা অপারেশন হয়েছে, তোমরা কিন্তু কেয়ার করবে, বোনকে দেখে রাখবে। আমি কোথাও গেলে, মেয়েকে আনতে গেলে, দিতে গেলে, আমি আমার কাজে বেরোলে, সেই সব যখন আমি যেতাম, আমি কিন্তু তখন বাড়িতে বলে যেতাম যে বোনকে দেখে রাখবে, গল্পকে বলে যেতাম বোনকে দেখে রাখবে, প্রত্যেককে বলে যেতাম। গল্প তো যথারীতি আমার প্রচণ্ড কথা শোনে, তোমরা জানো, গল্প তো শুনতোই। আমি বাড়ি এসে দেখতাম বাকি প্রত্যেকে ওকে কিন্তু দেখে রাখতো, আদ্যাকে, হুঙ্কার থেকে শুরু করে প্রত্যেকে, পোলো, ওরিও, পপকর্ন, সবাই দেখে রাখতো। এবার আদ্যার মনে কি হতো ব্যাপারটা, আমার গর্ব না, তোমরা ভিডিওতে দেখেছো, সব ব্যাপারে একটু এক্সাইটেড হয়ে যায়। কেন হয় এক্সাইটেড? কারণ ওর তো ছোটবেলা থেকে ও হাঁটতে পারতো না, ও যখন এসছিল, সেটা অনেক চিকিৎসার পর ও যখন দেখেছে যে
আমি পুরোপুরি সুস্থ, আমার পাটা পুরোপুরি সুস্থ হয়ে গেছে, সেই সময় থেকে ওর যে আনন্দটা, ও সব সময় কিছু দেখলেই ও আনন্দটা প্রকাশ করে, ও সেখানে ওই আনন্দটাই প্রকাশ করেছিল। তো হ্যাঁ, আর একটা কথা না বললেই নয়, যে ডাক্তারবাবু আমার আগে দেখতো বাচ্চাদের, আমি তাকে এখনো অনেক শ্রদ্ধা জানাই, কারণ সেই ডাক্তারবাবুর জন্য আমার গর্ব সত্যিই সুস্থ হয়েছিল। যেমন শ্রদ্ধা জানাই, তেমনি এইটাও আমার মনে কোনোদিন মুছবে না যে ওনার একটা ভুলের জন্য, ওনার একটা গাফিলতির জন্য আমার নাটক হারিয়ে গেছে। আজকে ওনার সব সমস্যাই আমি জানতে পেরেছি, যে ওনার মা মারা গেছিল, উনি সেই জন্য আমার ফোনটা রিসিভ করতে পারেননি, আমাকে ফোনে ঘুরিয়ে পরে উনি ফোন করতে পারেননি, ব্যস্ত ছিল বলেছেন। উনি যদি আমাকে সেই দিন বলে দিতেন যে আমার মা মারা গেছে, আমি এটা করতে পারবো না, আমি তাহলে অন্য ডাক্তারের কাছে সঙ্গে সঙ্গে যেতাম। কিন্তু এগুলো কিছুই আমাকে উনি বলেননি, এবং আমি স্পষ্টই, আমি খুব পরিষ্কার যে উনি সেদিন বাড়িতেই ছিলেন। তার আগেও আমার কাছে সমস্ত রেকর্ডস আছে, আমি ওনাকে হোয়াটসঅ্যাপে লিখেছিলাম যে ডাক্তারবাবু ওষুধের ডোজটা অনেক বেশি হয়ে যাচ্ছে। উনি বললেন যে না এইটা ঠিক আছে। যাই হোক, আমি পুরনো কথা তুলতে চাইছি না, নাটক আমার কাছে ফিরে এসছে, আমি ওই প্রসঙ্গে যেতে চাইছি না। কিন্তু আমার একটা স্বভাব কি জানো তো, যে একটা মানুষ যদি কোনোদিন আমার বিপদে আমাকে হেল্প করে, তার থেকে যদি আমি কিঞ্চিত উপকারও পাই, সেটা আমি আমার আমৃত্যু, আমার শেষ নিঃশ্বাস অবধি আমি সেটা বলে যাব। সে আজকে আমার একটা বাচ্চা হারিয়ে গেছে বলে যে আমি তার সম্পর্কে ভালোটা বলবো না, সেরকম মন মানসিকতার মানুষ আমি নই, তোমরা হয়তো আমাকে চেনো। আবার এরকম মন মানসিকতার মানুষও আমি নই যে আমার বাচ্চা হারিয়ে গেছে বলে তার সমস্ত ভালো কাজটাকে আমি মনে রাখবো, তার এই খারাপ কাজটাকে মনে রাখবো না। যাই হোক, গর্বর কথা যেটা বলছিলাম, গর্ব, এবার আদ্যার তখন মনে হচ্ছিল, গর্বর এক্সাইটমেন্টটাকে দেখে কি আদ্যার মনে হচ্ছিল যে আদ্যার যেহেতু স্টিচ আছে, ছিল তখন কাঁচা ছিল স্টিচটা, আদ্যা না ভাবছে যদি আমাকে অ্যাটাক করে, আমার যদি লেগে যায়, সেটা ওর মনে হচ্ছিল। তো তারপরে আমি আদ্যাকে, গর্বকে আবার বোঝাই। তারপরে আদ্যার স্টিচটাতে আমি রেগুলার যা স্প্রে মলম ওরা দিয়েছিল, আমি সেগুলো লাগাতে থাকি, সুস্থ করার চেষ্টা করি। আদ্যার একটা স্টিচের একটা পোর্শন ফেটে গেছিল, সেই স্টিচটা ফেটে গেছিল, মানে ভেতরে খুলে গেছিল। আমি ওদেরকে সঙ্গে সঙ্গে জানাই, ওরা বলে কোনো অসুবিধা নেই, ওষুধ চলছে। তো লাস্টে আমি এমন কাজও আমাকে করতে হয়েছে, ঈশ্বরই বোধহয় আমাকে সেই জিনিসটা শিখিয়েও দিলেন, যে ওর একটা সুতো স্টিচ থেকে বেরিয়ে এসেছিল। আমি সম্রাটদাকে ফোন করলাম, সম্রাটদা আমাকে শিখিয়ে দিল যে স্টিচটা কিভাবে মানে সুতোটা কিভাবে ওই ভেতর থেকে সুতোটা বেরিয়ে এসেছিল, কেটে বার করে দিতে হবে। সেটা আমি করে দিলাম। দিয়ে আমি সম্রাটদাকে বললাম যে দাদা আর কি, তাহলে কি আবার স্টিচ করাতে হবে? বলে কিচ্ছু করাতে হবে না, ভেতর থেকে জুড়ে গেছে, তুমি জাস্ট যেরকম স্প্রে মলম লাগাচ্ছ লাগিয়ে যাও, আর মেডিসিন অ্যান্টিবায়োটিকগুলো খাইয়ে যাও। করলাম। আমার আদ্যা পুরো সুস্থ। যেদিন থেকে আমার আদ্যা পুরো সুস্থ হয়ে গেল, সেই দিন থেকে আদ্যা পাগলের মতো ওর বাকি ভাই বোনদেরকে ভালোবাসতে শুরু করলো। এবার দেখো, মারপিট কি হয় না? হ্যাঁ, এখন হয়। তজুর সাথে তো আদ্যার যেমন ভাব তেমনি, মানে তজু আর আদ্যার ভালোবাসা যদি তোমরা দেখো, তোমরা ভাববে কি যে ওদের মধ্যে হয়তো মারপিট হচ্ছে, কিন্তু আমি তো জানি ওটা ওদের খেলা, ওই কামড়ে কামড়ে খেলাটাই ওরা। আমরা যেমন ভালোবাসি, মানুষ যেমন চুমু খেয়ে গায়ে হাত বুলিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করছে, তুমি ধরো তোমার ছোট কাউকে আদর করছো, বা যে কোনো মানুষের আদরটা যেরকম, ওদের আদরটা কিন্তু অন্যরকম। এখন যদি কিছু মানুষ ভেবে বসে যে ওরা মানুষের মতো গিয়ে চুমু খাবে, মানুষের মতো জড়িয়ে ধরবে, সেটা ভুল ধারণা। ওই এই মানুষগুলো এগুলো বোঝে, এগুলো ভাবে বলেই ওদেরকে আজকে রাস্তায় ঠেলে বার করে দেয়। মানুষের বাচ্চাকে কামড়ে দিলে আবার বিশেষ কিছু হয়ে যাবে না, ও বাচ্চাটা কামড়াচ্ছে, আমার বাচ্চাকে কামড়াচ্ছে, আমার বাচ্চা একদম শেষ হয়ে যাবে, মেরে ফেলবে। না, ও তো কামড়াবে না, ও তো মানুষের মতো জড়িয়ে ধরে চুমু খাবে না, এরকম একটা, জানি না এরা কেন কেনে বা কেন নেয়, পথে ছেড়ে দিয়ে দিয়ে চলে যায়, আমি জানি না। ওদের ওদের প্রসঙ্গে আমার কিছু বলতে আমার ইচ্ছাও করে না। তো তারপরে আদ্যা প্রচণ্ড, মানে ওদের সাথে প্রচণ্ড ভাব হয়ে গেল। গল্প তো নয়নের মণি। এবার আদ্যার তারপরে ফেজটা কি হলো, আদ্যা সবার সাথে খেলছে, সবকিছু করছে, যেটা তোমাদের গল্পর মধ্যে আছে। আমার কোলে কেউ বসলে আদ্যা তাকে অ্যালাউ করে না। আমার কোলে
আদ্যা সারাক্ষণ বিছানাতেই থাকে, তুমি দেখেছো, তোমরা দেখেছো, খেলার সময় নিচে নামে, আবার লাফ মেরেও নিজেই খাটে উঠতে পারে, খাট থেকে নামতে পারে। তো আমার গায়ের সাথে গা লাগিয়ে বসবে, গায়ের সাথে গা লাগিয়ে রাত্রে শোয়। আমাদের সাথে 6 জন শোয় রাত্রিবেলা, তোমরা জানো, নাটুও শোয়। তো ওদের কিন্তু ওই খাটের মধ্যে নিজেদের নিজেদের জায়গা আছে, ছোট ছোট ফ্ল্যাট কেনা আছে ওই খাটের মধ্যে, ওরা সেই ফ্ল্যাটে গিয়ে শুয়ে পড়ে। তো আদ্যা আমার কাছে ধরো মোমো এলো বা পোলো এলো, গর্ব কখনো এলো, অ্যালাউ করবে না, ও আদর খাবে। তো তখন আমাকে কি করতে হয়, ওকে নাটু এলে, কিন্তু নাটু এলে করছে যে নাটুকে কখনো কখনো আসতে দিচ্ছে, কখনো কখনো আসতে দিচ্ছে না, কিন্তু নাটুকে কিন্তু মারাত্মক ভালোবাসে আদ্যা, মারাত্মক ভালোবাসে। নাটু হারিয়ে যাওয়ার পরে, আগের নাটু হারিয়ে যাওয়ার পরে আদ্যাকে আমি একদিন খাওয়াতে পারিনি, ও একটা দিন পুরো খায়নি, আদ্যা এতটাই ভেঙে পড়েছিল। তো যাই হোক, ওখানে অ্যাডজাস্টমেন্টটা আমি বুঝিয়ে বুঝিয়ে করিয়েছি। ওদেরকেও বোঝালে কিন্তু ওরা বোঝে, ওরা কথা শোনে, মানুষের থেকেও বেশি বুঝতার ওরা। এবার বলি আমার আদ্যা মায়ের দুষ্টুমি। আমার বাকি বাজরাংদের, বাকিরা কিন্তু এতটা দুষ্টু নয়। আদ্যা কি করলেন, আমার বজু ভাইকে আমি যে রূপোর জবা ফুলটা দিয়েছিলাম, তোমরা জানো, যেটা বজু ভাইয়ের হাতের ওপর রাখা ছিল, সেই জবা ফুলটাকে উনি কিন্তু ভেঙে দিয়েছেন। জবা ফুলটা আর আস্ত নেই। ভালো কথা, বজু ভাইয়ের কাছে চেয়েছিল, বজু মামার কাছে চেয়েছিল, বজু মামা ফুলটা দিয়েছে, তার ভাগ্নি ভেঙে ফেলেছে। আমি সেটা নিয়ে কিচ্ছু বকিনি, কিচ্ছু করিনি। এটা ওর অধিকার, এটা ওর বাড়ি, এটা ওর অধিকার। আর আমি আমার বাচ্চাদের আমার ঠাকুরের আসনে যেতে সব সময় অ্যালাউ করি, কখনো আমি বারণ করি না। ওই যেসব লোকগুলো বলে ঠাকুরের আসনে এদেরকে তুলতে নেই, ওরা এক একটা মানে কি বলবো অপদার্থ, ছোট লোক, আমি ওদেরকে সহ্যও করি না। আমার বাচ্চারা ঠাকুরের আসনে যায়। আচ্ছা, আমার গুরুদেবের একটা রূপোর খড়ম ছিল, তার একটা খড়মের ভেঙে দিয়েছে, আমি তাতেও কিছু বলিনি। এবার আসি আর দুষ্টুমিগুলোতে। পর্দাটাকে টেনে পর্দার রড ধাম করে ভেঙে ফেলে দিল, সেটা আবার আমি উঠে উঠে লাগালাম। টাকার টাক করে উঠে দাঁড়িয়ে পড়ে সুইচগুলোকে সব, পাখা ফ্যান সব চালিয়ে দিচ্ছে, এসি চলছে, টাকা টাক করে সুইচগুলো সব চালিয়ে দিল, চললো। আমি তাতেও কিছু আমরা বলি না। আমার এসির রিমোট পুরো মানে অক্ষত ছিল, রিমোটটাকে চিবিয়ে চিবিয়ে, আমি জানি না এই রিমোটটা খারাপ হয়ে গেলে আমি আবার ফ্রেশ রিমোট পাবো কিনা। আমার হিতাচির এসি পুরো রিমোটটা প্রায় মানে রিমোটটা মানে ভেন্টিলেশনে যাওয়ার আগে স্টেজে আছে, তবু চলছে টুকটুক করে, এইরকম একটা পজিশন। আচ্ছা, এইসব দুষ্টুমি আদ্যার চলছে। ও ঘরে ডাইনিংয়ে, আমার তো কিচেন আর ডাইনিং একই একটা ছোট জায়গার মধ্যে, চালের বস্তা থেকে চাল হুড়হুড় করে টেনে ফেলে দিল, ঢাক করে একটা ধাক্কা মারলো, বিস্কুটের কৌটো পড়ে গেল। আচ্ছা, চায়ের কোটো পড়ে গেল, চিনির কোটো ফেলে দিল। কত উপরে রাখবো, আমার তো আর জায়গা নেই, আমাকে তো ওখানেই রাখতে হচ্ছে, দাঁড়াম দাঁড়াম করে তাও ওই তুলে 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 রাখছি যেটুকু পারছি। তো যাই হোক, আমার কাছে মেন যে কথাটা, মধ্যা কথা হলো যে ও বেচারি এই যে 1.5 বছর বাইরে কাটিয়েছিল, ওকে না কেউ এরম করে ভালোবাসা তো দেয়নি, সেই জন্য না ও এখানে একটা অধিকার বোধ তৈরি করেছে ওর নিজের বাড়িতে। আমি কোনো কিছুর বিনিময়ে ওর সেই অধিকার বোধটাকে কেড়ে নিতে চাই না। ও যা করছে করুক, চায়ের কৌটো থেকে চা ফেলে দিলে চা নষ্ট হবে? যতদিন ঠাকুর ভগবান তো ক্ষমতা যতদিন দেবে আমি আবার চা কিনে আনবো। যাই হোক, এই কথাটা আমার বলার মানে এটাই যে বাচ্চাকে রাখলে সবার আগে উদার হতে হবে। বাচ্চাকে রাখলে মনের দিক দিয়ে উদার হতে হবে যে এরা কিন্তু এই জিনিস করতে পারে। আজকে এইটা করছে বলে আমি কালকে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলাম, এটা করবেন না, এর থেকে বড় পাপ আর কিছুতে হতে পারে না। আর তোমরা এইটা নিশ্চয়ই জানো যে আদ্যার আর আমার লড়াইটা, বা দুর্জয় আদ্যা আমার 3 জনের আমাদের লড়াইটা, কারণ প্রথমে তো আমার বাড়ির লোকেদের থেকেও তো আগে আমি গেছি স্পটে, আগে আমি ওখান থেকে ওদেরকে রেস্কিউ করে এনেছি। তো সেই লড়াইটা না
আমি আবারও বলছি, কিছু মনে করো না, এই লড়াইটা লড়ার জন্য না একটা ধক থাকা চাই। সেই ধকটা যদি সবার থাকে তাহলেই এনো। আমাকে লোকে অনেকে অনেক কিছু বলে, পাগল ছাগল বলে, বলে যে রুগ্ন বাচ্চা আনছে, অনেক, তোমরা জানো সেসব অনেক কিছু লোকে আমাকে নিয়ে বলে ফেলেছে। আমি না সেই সব কথায় কান দিই না। আমি সেই সব কথাগুলো আমি ভগবানকে জানিয়ে রেখেছি যে ঈশ্বর, এর বিচার তুমি করো, এর বিচার তুমি করো। আমি জানি আমি কি করব, আমার কি করার কর্তব্য, আমাকে কি কি করতে হবে, আমি সেটুকু জানি, আমি সেই ফোকাস করে এগোবো। আর তোমরা নিশ্চয়ই জানো, এতগুলো বাচ্চাকে যখন আমি তাদের দেখভাল করছি সারা দিনে, আমাকে কতটা মাথা ঠান্ডা করে, কতটা সাহস নিয়ে কাজ করতে হয়। আমি পথে ঘাটে শুনি যখন যাই, যারা এই চ্যানেলের পরিচিতিতে যাদের সাথে আমার পরিচয় হয়েছে, যারা আমাকে চিনতে পারে, কেউ বলে বজরংদের মা, কেউ বলে গল্পর মা, তারা আমাকে বলে যে, এরকম করে বলে যে আমরা তো একটা নিয়েই পাগল হয়ে যাচ্ছি, তুমি এতগুলো কি করে সামলাও? আপনি মনে করছেন যে একটা নিয়ে পাগল হচ্ছি, সেই জন্য আপনি পাগল হচ্ছেন। পাগল ওরা পাগল করে না কাউকে। একটা মানুষ একটা মানুষকে পাগল করতে পারে, কিন্তু ওরা কোনোদিন কাউকে পাগল করে না। হ্যাঁ, তো আমার তো দিব্যি চলে যায়, আমার তো খুব ভালো চলে। বরং আমি যদি 2 ঘন্টার জন্য বাড়ির বাইরে কোথাও যাই, আমি ছটফট করি কখন আমি আমার বাচ্চাদেরকে দেখবো। হ্যাঁ, এবার আর একটা ঘটনা বলি, আদ্যার ওর বাবার প্রতি অধিকারটা বলি। ওর বাবা রাত্রিবেলা যখন বাড়ি ফেরে, কোনোদিন যদি 10 মিনিটও এদিক ওদিক হয়, আদ্যা প্রচণ্ড লাফালাফি শুরু করে, বাবা কেন আসছে না এখনো। বাবা আসার পর প্রথম কাজ হচ্ছে দুটো হাতটা এরম করে তুলে দাঁড়িয়ে পড়ে উ করে একটা আনন্দের চিৎকার করবে আর লেজটা নাড়াবে। তারপরে বাবার হাতটাকে মুখ দিয়ে ধরে এরকম বাবাকে নিজের কাছে টেনে আনবে, বাবা ওকে জড়িয়ে আদর করবে, ওর মাথায় হাত বোলাবে, ওকে আমু খাবে। সেই সব পার্ট কমপ্লিট হওয়ার পর তবে বাবা অন্যদের দিকে যেতে পারবে। তো এইটা একটা আদ্যার বাবার প্রতি একটা দারুণ একটা অধিকার আছে। আর আমার সাথে হচ্ছে রাত্রিরে আমি যখন শোবো, আদ্যা আমার দুর্জয় শোয় আমার আর আমার মেয়ের ঠিক মুখের মাঝখানটায়, মানে দুজনের মাথার মাঝখানটায়। আর ঠিক দুর্জয়ের নিচের দিকটা আদ্যা শোয়, মানে আমার কোমরের পোর্শন থেকে আদ্যা শোয়। আদ্যা হচ্ছে এরকম ঘুরে ঘুরে 14 পাক ঘুরে 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 যতক্ষণ না আমার গায়ের সাথে ওর মনে হবে যে একদম লেগে শুয়েছি, ততক্ষণও ঘুরে যাবে। রাতে ঘুমের মধ্যে দেখি আমার গায়ের উপরে আদ্যা উঠে পড়েছে, ওই অবস্থাতেই শুয়ে থাকি দুজনে, মা মেয়েতে। তো এই অধিকার বোধগুলো আদ্যার কিন্তু আমাদের সাথে হয়েছে। তো যাই হোক, আমাদের আদ্যা খুব ভালো আছে এখানে। আর তোমরা আশীর্বাদ করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন ওরা ভালো থাকে, আরও আমি যেন ভালো রাখতে পারি। আর আমার ভগবানের উপর তো আমার ভরসা বিশ্বাস আছেই, আর আমার বজু ভাইয়ের উপরেও আছে। এবার দেখো, বাচ্চাদের অসুস্থতা নিয়ে আমি বলি, আমার যতটুকু এক্সপিরিয়েন্স, হ্যাঁ এটা আমি বলতেই পারি যে ডগেদের ট্রিটমেন্টের ব্যাপারে আমার একটা এক্সপিরিয়েন্স আছে। কিছু কিছু ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স আছে, কারণ যে এক্সপিরিয়েন্সগুলো আমাকে করতে হয়েছে, আমাকে শিখতে হয়েছে, আমি শিখেছি। তো সেই এক্সপিরিয়েন্সের বেশিরভাগটা, আবারও বলছি, আমার বলতে কোনো বাধা নেই, যে ডাক্তারবাবু কারণে নাটক হারিয়ে গিয়েছিল, সেই এক্সপিরিয়েন্সটার অনেকটা কিন্তু আমি সেই ডাক্তারবাবুর থেকেই শিখেছি। কিন্তু ডাক্তারবাবুর উপরে আমার রাগ হয়তো নেই, অভিমানটা প্রচুর আছে, প্রচণ্ড অভিমানটা আছে আমার। কারণ আমি আজও ভাবতে পারি না, আজও আমি বিশ্বাস করতে পারি না যে আমার সেই ডাক্তারবাবু, যে ডাক্তারবাবু আমার কাছে ভগবান, সেই ডাক্তারবাবু কি করে আমার সাথে এটা করলেন। আজকে নাটক ফিরেছে, সবই ঠিক আছে, কিন্তু যেদিন আগের নাটক হারিয়ে গেল, সেও তো একটা প্রাণ, ছোট প্রাণ আমার কোলে এসেছিল। তোমাদেরকে তো আমি সেই সময়ের ভিডিও কিছু শেয়ার করিনি, আর আমি কোনোদিন করবও না ওই রকম অবস্থায় বাচ্চার ভিডিও শেয়ার। নাটকের না পেটটা এরকম ওই ওষুধের ডোজে ফুলে গেছিল,
আর মুখটা না এরকম লাস্টের দিকে না মুখটা এরকম হা হয়েছিল, ও মুখটা এত কষ্ট হচ্ছিল, সারাদিন হা হা এরকম করে যাচ্ছিল ওষুধের রিয়াকশানে। আমি যখন কুণাল চক্রবর্তীকে দেখাই, কুণাল চক্রবর্তীকে দেখানোর পরে একটা দিন একটু স্টেবল হয়েছিল, উঠেছিল, তোমাদের সেই ভিডিও আমি দিয়েছি। তারপরে না ওর ওই ওষুধের রিয়াকশান পেটে হতে হতো না, পেটটা ফুলে যায়, সেখান থেকে ওর কিছু একটা রিয়াকশান হয়ে ওর মানে মুখটা না এরকম হা হয়ে সব শেষ হয়ে গেল। তো সে সময় দেখেছো আমি যখন কেঁদে একটা ভিডিও দিয়েছিলাম, মানে আমার কোলে তখন ছিল নাটককে দেখায়নি, ওই সময় না আমি পাগল হয়ে গেছিলাম। মানে তোমরা দেখেছো নাটকের সময় আমার চেহারা কীরকম হয়েছিল, মানে আমি কীরকম হয়ে গেছিলাম। হ্যাঁ, আমার কষ্ট হয়েছিল, কারণ কেন কষ্ট হয়েছিল জানো তো, ওদের কিছু হলে খুব মাথা ঠান্ডা করে সমস্ত কিছু আমি করি, সমস্ত কিছুটা আমি করি, কিন্তু মনটা কেন কাঁদে জানো? কারণ এই প্রত্যেকটা বাচ্চাকে না খুব ছোট্ট বয়স থেকে আমি তার মানে খুব ছোট্ট বয়স থেকে 35 দিন 40 দিন বয়স থেকে না আমি কোলে পিঠে বড় করেছি। আর এই বাচ্চাগুলোর মধ্যে ম্যাক্সিমাম কিছু বাচ্চা তোমরা জানো যাদের হয়তো গতি এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতো, তাদেরকে কেউ নিচ্ছিল না, তারা অসুস্থ বলে। হ্যাঁ, মায়ের কোল থেকে জন্ম নিয়েছে ওরা, মায়ের কোল থেকে ওদেরকে ছিনিয়ে নিয়ে গেছে, যে ব্রিডার বেচে দিয়েছে ব্রোকারের কাছে, ব্রোকার কোথাও দিতে পারছে না। আমি তখন আমার সবসময় একটা মনে হয় ওরা ভগবান, ওদের যখন কিনবো ওদেরকে আমি ওদের যোগ্য মূল্য দিয়ে কিনবো। আর যদি আমার একটা পেটের বাচ্চা হয়, সে বাচ্চাটা হওয়ার পর আমি দেখলাম যে বাচ্চাটা পঙ্গু, নার্সিংহোম কর্তৃপক্ষ কি আমার থেকে বিলটা কম নেবে? সিজারের নেবে না তো, তাহলে ওদেরকে কেন কম দামে কিনবো? আমি ওদের না যোগ্য মূল্য দিয়ে আমি আমার কাছে নিয়ে আসি, এবং তারপর ওই যে সুস্থ করি, এই যে এতগুলো বাচ্চাকে সুস্থ করার যে প্রসেস, আমার ডক্টর শিবাজি পাত্র থেকে, শিবাজি পাত্র আজকে বেঁচে নেই, শিবাজি পাত্র আমাকে বলেছিলেন যে উনি আমার থেকে অনেক বয়স্ক, কিন্তু উনি আমাকে বোন বলতেন আর আমার বরকে ভাই বলতেন, বলেছিলেন যে বোন তোমাকে স্যালুট, তুমি কিভাবে করো এই বাচ্চাদেরকে নিয়ে, কিভাবে তুমি এদের জন্য করো। তো এই বাচ্চাগুলোকে যখন আমি সুস্থ একটা জীবন দিয়েছি না, তখন আমার সব সময় মনে হয় ওদের কিছু হলে না আমি পাগল হয়ে যাই, যে কিভাবে ওদেরকে আমি সুস্থ করব, কিভাবে ওদেরকে আমি সুস্থ করব। দেখো আমি জানি ওরা চিরকাল তো আমার কাছে থাকবে না, ওদের যেটুকু জীবন যাপনের সময় সেটুকু থাকবে। আমি শুধু ঈশ্বরের কাছে এইটাই প্রার্থনা করি যে ঈশ্বর, ওদের যে জীবনযাপনের সময়টা তুমি যেটা বেঁধে দিয়েছো, সেই অতগুলো বছরই যেন ওরা চুটিয়ে রাজার মতো রাজার হালে বেঁচে থাকতে পারে। তারপরে ওদেরকে তুমি তোমার কাছে নিয়ে নাও, আমার কোনো আফসোস থাকবে না। কিন্তু অকালে ভুল চিকিৎসায় বা কিছুতে যদি ওদের প্রাণ চলে যায়, তার থেকে কষ্ট, তার থেকে দুঃখের আর কিছু হয় না। আর আমাদের এখানে তো ডাক্তারের খুব অভাব, আমাদের এখানে কেন বিভিন্ন জায়গায় ডাক্তারের ভীষণ অভাব, সেখান থেকে না খুব কষ্ট হয়। তো যাই হোক, আমি ডক্টর কুণাল চক্রবর্তীকেই এখন কিছু হলে দেখাবো। ওনার বাড়ি আমার থেকে অনেক দূরে, আমি দেখাবো, অনলাইনেই দেখাবো, যদি কিছু হয়। আশা করি ভগবানের আশীর্বাদে হয়তো কিছু হবে না, আর হলেও তখন পরের ব্যবস্থা পরে করতে হবে, নিতে হবে। যাই হোক, সকলে ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। আমার সব বাজরাংদেরকে অনেক অনেক আশীর্বাদ করো, অনেক অনেক ভালোবেসো। ধন্যবাদ, সকলে ভালো থেকো।